আসসালামু আলাইকুম। সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি আমি গাজী সাখাওয়াত। আমার সাথে আছেন সিনিয়র সাংবাদিক বদিউজ্জামান মিলন। শুরু করছি একটা সুখবর নিয়ে। উত্তাল টালমাটাল বিসিবিতে আবারও এসেছে পরিবর্তন। ফারুক আহমেদের পরিবর্তে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের বিসিবির ১৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। আমরা আমিনুল ইসলাম প্লাস ফারুক আহমেদ সম্পর্কে আরো বিস্তারিত জানবো মিলন ভাইয়ের কাছ থেকে। এই যে বুলবুল আহমেদ প্রেসিডেন্ট হলে প্রক্রিয়াটা আসলে কিভাবে ছিল? যে আমরা কিন্তু একটা গুঞ্জন শুনতে পেয়েছিলাম যে বাংলাদেশ ক্রিকেটে নিষেধাজ্ঞা একটা সংখ্যায় পড়তে পারে, তো সেখান থেকে আসলে প্রসিডিউরটা কিভাবে হলো? এখানে বলবো যে প্রথমে বলবো যে ফারুক আহমেদ তিনি যেভাবে বিসিবির জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসির কাউন্সিলর হয়ে এসেছিলেন, আমিনুল ইসলাম বুলবুলও কিন্তু সেই একইভাবে এসেছেন। তবে আমিনুল ইসলাম বুলবুলকে কিন্তু ওই আগের যে ফারুক আহমেদের যে কাউন্সিলরশিপ ছিল তার জায়গায় আনেননি, অন্য আরেকজনের কাউন্সিলরশিপের পরিবর্তে তাকে দেয়া হয়েছে। এখন একটা জিনিস হলো যে তারা কিন্তু ওই বিসিবির ৮ ডিরেক্টর তাদের পরিচালনা পর্ষদের নির্বাচনে নির্বাচিত হয়ে আজকে বিকেলে আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতি হিসেবে নির্বাচন করা হয়েছে। আর আপনি আর একটা বিষয় বলছিলেন যে আইসিসির নিষেধাজ্ঞা সংজ্ঞায় থাকবেন কি থাকবেন না। দেখেন, এটা একটা বিষয় আমি বলতে পারি যে বাংলাদেশ সরকারের গ্রিন সিগন্যাল পেয়েই কিন্তু আমিনুল ইসলাম বুলবুল ঢাকায় এসেছেন। আর আরেকটা কথা আপনাকে মাথায় রাখতে হবে যে বুলবুল কোথায় কাজ করেন, কোথায় কাজ আমরা করতেন। কিন্তু জানি যে বুলবুল আইসিসির ডেভেলপমেন্ট, এরপরে হচ্ছে গেম এডুকেশন প্লাস হচ্ছে হাই পারফরম্যান্স ইউনিট নিয়ে কাজ করতেছেন। তো সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি ৩ মাসের জন্য ছুটি নিয়ে এসেছেন। ৩ মাসের জন্য ছুটি নিয়ে বিসিবির প্রধানের দায়িত্ব নিয়েছেন। এখন পরবর্তীতে তিনি কি 3 মাস পরে তার টাইমটা বাড়াবেন নাকি আবার তিনি পরবর্তীতে আইসিসিতে চলে যাবেন? এখন দুইটা প্রশ্ন আসে। একটা হচ্ছে যে তার আজন্ম লালিত স্বপ্ন ছিল বাংলাদেশের ক্রিকেট বোর্ডে কাজ করা। হ্যাঁ, যে জন্য কিন্তু আসিফ মাহমুদ সজীব ভাই যখন তাকে বলল যে আপনি কি বাংলাদেশের ক্রিকেট বোর্ডে কাজ করতে চান কিনা, তখন কিন্তু মানে বুলবুল ভাইকে বলা হয়নি যে আপনি কি সভাপতি হতে চান নাকি পরিচালক হতে চান। তাকে কিন্তু বলা হয়েছে যে আপনি পরিচালক আপনি কোনো দায়িত্ব নেবেন কিনা। তখন কিন্তু তিনি সাথে সাথে রাজি হয়ে গেছেন। ওই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম যে তিনি কি করেছেন, সারা বিশ্বে যেখানে যেখানে ক্রিকেট একেবারেই অনুর্বর ছিল, ক্রিকেটের চর্চা ছিল না, সেই সব জায়গায় কিন্তু তিনি কাজ করেছেন। অ্যাজ লাইক আফগানিস্তান, আরব আমিরাত, সিঙ্গাপুর, এমন অনেক দেশে ক্রিকেটের ডেভেলপমেন্ট নিয়ে তিনি কাজ করেছেন। তার যে জ্ঞান, ক্রিকেট মেধা, সেইটা দিয়ে কিন্তু তিনি ওই সব দেশের ক্রিকেট কালচারটাকে বা ক্রিকেটের চর্চাটাকে বা ক্রিকেটকে একটা জায়গায় নিয়ে গেছেন। আপনি আফগানিস্তানের কথাই চিন্তা করেন, কোথায় তিনি নিয়ে গেছেন আফগানিস্তানের ক্রিকেট। হ্যাঁ, যেখানে প্রথম থেকে আফগানিস্তানের 11 জন নিয়ে দল গঠন করাই খুবই কঠিন ছিল। অথচ আফগানিস্তান টি-20 ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট বা টেস্ট ক্রিকেট কিন্তু এখন যদি হয়তো র্যাঙ্কিং এর দিকে ওয়ানডে বা টি-20তে একটু পিছিয়ে আছে, তারপরে কিন্তু তারা যথেষ্ট পরিমাণ এগিয়ে যাচ্ছে এবং ইন ফিউচার আমার মনে হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটের থেকে আফগানিস্তান ফার বেটার করবে। এর পেছনে অবশ্যই বড় অবদান বলতে হবে আমিনুল ইসলাম বুলবুলকে। সেই বুলবুল যিনি কিনা সারা বিশ্বে অস্ট্রেলিয়াতে কাজ করেছেন, সিঙ্গাপুরে কাজ করেছেন, তিনি চীনে কাজ করেছেন, তিনি আরব আমিরাতে কাজ করেছেন। এই সব জায়গায় কাজ করার সেই ব্যক্তিত্বকে বিসিবি কখনোই সুযোগ দেয়নি। এবার তিনি সুযোগ পেয়েছেন এবং এমন একটা বড় দায়িত্ব পেয়েছেন যে তিনি চাইলে ক্রিকেটের খোল নলচে পাল্টে দিতে পারেন। ভাই, আমরা কিন্তু যতটুকু জানতে পেরেছি তিনি কিন্তু ক্লিন ইমেজের একটা মানুষ এবং বাংলাদেশে তার ইতিহাসটাও কিন্তু বেশ বড়ই। 1999 বিশ্বকাপে তিনি বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন এবং তখন কিন্তু বাংলাদেশ পাকিস্তানের মতো পরাশক্তিকে হারিয়েছে এবং সেটার জন্যই কিন্তু বাংলাদেশ ক্রিকেটের আজকের অবস্থান। তো সেই কাজটা তিনি বাকি যে কাজগুলো হচ্ছে, আপনি যেসব দেশের কথা বলেন, আফগানিস্তান, আরব আমিরাত বা চায়নাতে যে কাজগুলো করেছে, তো আমরা কি এটা আশা করতে পারি যে তিনি বিনা বাধায় বাংলাদেশে সেই কাজগুলো করতে পারবেন? না, এটা বলা যাচ্ছে না বিনা বাধায় তিনি কাজ করতে পারবেন, কারণ এই বিসিবির চেয়ারটা একটা হট সিট। আপনি চিন্তা করেন 16তম সভাপতি তিনি। আগের সভাপতিগুলোর নাম আপনি খেয়াল করেন, আমি কয়েকটা নাম যদি বলি, আপনার সাবের হোসেন চৌধুরী, আলী আসগর নবী, মোস্তফা কামাল, তারপরে নাজমুল হাসান পাপন, মানে ইভেন ফারুক আহমেদ। আপনার সভাপতিগুলোর নামগুলো কি নামের ভারে ওজন, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, এবং তারা কিন্তু বিসিবিতে আসতোই কিন্তু এই চেয়ারটার কারণে। তো এইখানে
প্রচুর টাকা। আমরা জানি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা ধনী ক্রিকেট বোর্ড, এখানে 900 কোটির উপরে ফিক্সড ডিপোজিট আছে, এখানে টাকা ছড়াছড়ি, কিন্তু যে পরিমাণ মনে করেন অর্থ আছে সেই পরিমাণ ক্রিকেটটা কিন্তু মাঠের খেলায় ছড়িয়ে পড়েনি। তো এইখানে নিশ্চয়ই তিনি কতটা মানে নিজের ব্যক্তিত্ব ধরে রেখে এবং স্বাধীনভাবে কাজ করতে পারবেন সেটা তার জন্য একটা চ্যালেঞ্জের বিষয়। তিনি যেসব চিন্তা চেতনা এবং তিনি যেসব স্বপ্ন নিয়ে এসেছেন সেটা পারবেন কিনা। বিশেষ করে আজকে কিন্তু শুরুতেই তিনি বলেছেন তিনি একজন চিফ ফিনান্সিয়াল অফিসার নিয়োগ করতে চান। তার মানে অন্যান্য দেশে বিশেষ করে অস্ট্রেলিয়া বা ওয়েস্ট ইন্ডিজে তাদের অর্থের যে বাজেট বা অর্থের যে স্বচ্ছতা এগুলো কিন্তু তাদের ওয়েবসাইটে ওপেন দিয়ে দেয়। তিনিও কিন্তু বলেছেন যে ওয়েবসাইট এটা চালু করতে চান। এরকম আরো অনেক পরিকল্পনা তার আছে, তিনি দেখা যাক, এখন সময় বলে দেবে আসলে তিনি কতটা চ্যালেঞ্জ নিতে পারেন। ঘরোয়া ক্রিকেট নিয়ে কিন্তু মানে একটা পরিকল্পনার কথা তিনি জানিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে যেরকম করে আফগানিস্তান বা আরব আমিরাত বা অন্যান্য দেশগুলোতে যেরকম করে মানে বয়স ভিত্তিক যে খেলাগুলো সেটা কিন্তু তিনি চালু করতে চাচ্ছেন এবং সেটা খুব শীঘ্রই। হ্যাঁ, এই শুধু তাই না, আমি একটা জিনিস আপনার সঙ্গে যোগ করি যে বাংলাদেশে আমি এমনও শুনেছি যে বিপিএল এ কিন্তু দেখেন প্রত্যেকবার বিপিএল হয় এবং বিপিএল থেকে কিন্তু আমাদের আউটকাম কি, আমরা কি আসলে বিপিএল থেকে একটা ভালো ক্রিকেটার পাই, একজন ফোকাস করে একটা ক্রিকেটারকে তুলে নিতে পারি যেটা আইপিএল করে। আইপিএল থেকে কিন্তু প্রচুর ক্রিকেটার ভারতের ন্যাশনাল টিমে কিন্তু জায়গা করে নেয় বা তারা কিন্তু ফোকাসে থাকে। সেই ক্ষেত্রে বিপিএলটা কিন্তু করার জন্য করা হয় বা অ্যাজ লাইক বিপিএলের অনেক অনিয়ম শুনি, ফ্রাঞ্চাইজিদের সঙ্গে ক্রিকেটারদের সেই দ্বন্দ্ব এইগুলো এবং অন্যান্য নানা ধরনের টাকা পয়সা দেয় না, পারিশ্রমিক দেয় না, স্পট ফিক্সিং, আপনার অন্যান্য ফিক্সিং, অনেক কিছু। মানে আমাদের বিপিএলটা এমন অবস্থা যে মানে নিউজের চাইতে মানে খেলার চাইতে খেলার বাইরের একটা নিউজগুলো বেশি হচ্ছে। এমন আমি শুনেছি যে আমিনুল ইসলাম বুলবুল এসে এই বিপিএলটা বন্ধ করে দিতে পারেন এবং এটাও শুনেছি যে তিনি এই বিপিএল এর দরকার নেই, বিপিএলটা বন্ধ থাক, বরং আপনার জেলায় জেলায় বা বিভাগে আপনি যেটা বললেন যে টি-20 ক্রিকেট টুর্নামেন্ট অন্য জৌলুসে অন্য ফরম্যাটে চালু করবেন। আমরা কিন্তু দেখেছি যে বিগত বছর ফারুক আহমেদ কিন্তু বলেছিলেন যে নতুনত্বের একটা বিপিএল হবে, অথচ নতুনত্বের বিপিএল দেখেন কি হয়েছে। তো সেই জায়গায় আমার মনে হয় যে যদি বিপিএল করতেই হয় সেক্ষেত্রে মানে যারা মানে সচ্ছল যেসব কোম্পানিগুলো বা যাদের ইতিহাস ভালো তাদের উপরে দায়িত্বটা যদি অর্পণ করে তাহলে সেক্ষেত্রে হয়তো একটা ভালো আউটপুট আসতে পারে। আর একবারে যেহেতু বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসর একবারে বন্ধ করে দিলে কিন্তু ক্রিকেটের একটা ক্ষতি হয়ে যেতে পারে। না, আমি বলবো যে আসলে ক্ষতি বলতে ওইখানে আপনি বিপিএলটাকেই অন্য ছকে করেন, আপনি যেভাবে করতে চাচ্ছেন। আপনার ঘরোয়া ক্রিকেটে তো ডিপিএল আছে, অন্যান্য ফ্র্যাঞ্চাইজি বা 4 দিনের লিগ আছে বা অন্য যেসব টুর্নামেন্টগুলো আছে, অন্য যেসব প্রতিযোগিতাগুলো ওগুলো কন্টিনিউ করেন। আসলে বিপিএলটাকে তো আসলে পেশাদারিত্বের মোড়কে সর্বোচ্চ আসর বলা হচ্ছে এবং এখানে হয় কি যে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুটা কিন্তু ভাই এখানে চলে আসে। এটাই বলছি, বিপিএল ছাড়া বাকি যে মান, যেমন লিটন দাস কিন্তু কিছুদিন আগে আমাদের কেমনটা বলেছিলেন যে একটা প্লেয়ার যদি মানে একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বা ঘরোয়া ক্রিকেট খেলে যদি সে 30 থেকে 50 হাজার টাকা ইনকাম করে, সেখানে একটা ব্যাটের দাম এখন 50 হাজার টাকা, তাহলে সে কিভাবে একটা ব্যাট কিনবে বা আলাদা যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলো কিভাবে কিনবে? এরপরে তার উপর যদি পরিবার একটা দায়িত্ব থাকে তখন কি সে ক্রিকেট খেলবে নাকি পরিবারটাকে দেখবে? হ্যাঁ, এটা একদম সত্যি কথা, লিটন দাস একদম সত্যি কথা বলছে। আচ্ছা, আরেকটা বিষয় যে বাংলাদেশের ক্রিকেটার যে এখন এই অবস্থা, এই কিছুক্ষণের মধ্যে কিন্তু পাকিস্তানের সাথে বাংলাদেশের ম্যাচটা শুরু হবে। এখন বাংলাদেশ ক্রিকেটের যে অবস্থা, বাইরের যে পরিস্থিতি, এর থেকে খেলার উপর কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা? এবং তারা কিন্তু প্রথম ম্যাচ হারার কারণে সিরিজ বাঁচাতে হলে আজকে তাদেরকে জিতার কিন্তু বিকল্প নেই। হ্যাঁ, একটা ভালো কথা বলেছেন। আমার মনে হয় কি যে মাঠের বাইরে যতটাই নেতিবাচক সমালোচনা বা যতগুলো ঘটনায় ঘটুক না কেন, এইটা মাঠের ক্রিকেটারদের সেই দিকে মনোযোগ না দেওয়াই উচিত। তাদের পুরো ফোকাসটা 22 গজের ভিতরেই থাকা উচিত এবং তারা যেন ওই 22 গজেই তাদের পুরো ফোকাসটা রাখে এবং মাঠের এবং ক্রিকেটারদের জন্য একটা চ্যালেঞ্জের বিষয় যে এমন একটা সময় এমন একটা ঘটনাগুলো ঘটছে যে ক্রিকেট যখন তলানিতে আস্তে আস্তে আরব আমিরাতের মতো দলগুলোর কাছ থেকে দলের সাথে সিরিজ হারছি, তারপরে পাকিস্তানের সঙ্গে টেস্ট হারা, যেটা ইতিহাসে কখনো হয়নি। না, জিম্বাবুয়ের সঙ্গে তো শুরুর দিকে আমরা টেস্ট হারিয়েছি ঘরোয়া ক্রিকেটার, হ্যাঁ, মানে আমাদের দেশের মাটিতে। তো এই জায়গায় আমি বলবো যে মানে বাংলাদেশের ক্রিকেটকে ঘুরে দাঁড়ানোর যে চ্যালেঞ্জের জায়গাটা সেটা তাদেরকেই নিতে হবে, কারণ পালা বদলের সময় এসেছে, নতুন নেতৃত্ব, নতুন ব্যক্তি, নতুন সভাপতি, সব মিলায়ে মাঠের বাইরের ক্রিকেটটাও যদি এখন একটু জৌলুসটা ফিরে পাই তাহলে হয়তো দুই দিক থেকেই সোনায় সোহাগা হবে আমাদের ক্রিকেটের জন্যই। হামজা চৌধুরীর বিষয়ে আমরা
শেষ করতে চাই, হামজা চৌধুরী কিন্তু ধারে শেফিল্ডে আসছিল এবং আপনি দেখে থাকবেন হামজা চৌধুরীকে নিয়ে যে পরিমাণ একটা উত্তাপ ছড়িয়েছিল শেফিল্ডের দর্শকরা পর্যন্ত কিন্তু হামজা চৌধুরীকে রাখার জন্য মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা তাদের ওয়েবসাইটগুলোতে হচ্ছে কমেন্ট করেছে এবং সেইখান থেকে তাকে যে বিদায় করে দেওয়াটা, সেখানে কিন্তু হামজা চৌধুরী মানে অনেকটা মনক্ষুণ্ণ হয়ে এসেছে এবং আপনি দেখবেন যে শেফিল্ডের জন্য তার মানে আত্মত্যাগটা এই পরিমাণই ছিল, সে অল্প কিছুদিন খেলেও কিন্তু মানে দলের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলেন এবং শেষ ম্যাচে যখন হারলেন আপনি দেখছেন যে ছবিগুলো, সে মন মরা হয়ে বিষণ্ণ হয়ে মাঠের ভিতরে বসেছিল। মানে একটা সত্যি কথা, এখন শেফিল্ড থেকে সে নিশ্চয়ই ফিরেই যাবেন। হ্যাঁ, শেফিল্ড থেকে হচ্ছে আজকে লেস্টারে ফিরে যাবেন। লেস্টার কিন্তু হচ্ছে তার শৈশবের ক্লাব। আমরা আশা করব যে শেফিল্ডের মানে সে যতটা ভালো সময় উপভোগ করেছে এবং লেস্টারে গিয়ে সে অবশ্যই আরো ভালো সময় উপভোগ করুক। ভাই, শেষ করতে যাচ্ছি নারী ফুটবল নিয়ে। নারী ফুটবলের আগামীকাল ম্যাচটা নিয়ে যদি কিছু আমাদেরকে বলেন, ইন্দোনেশিয়ার সাথে যে ম্যাচটা হবে। আপনি জানেন যে বাংলাদেশ নারী ফুটবল দল এখন জর্ডানে আছে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে। তার প্রথম ম্যাচটা খেলবে ইন্দোনেশিয়ার সঙ্গে আগামীকাল, আর ওখানে গুড শেপে আছে। আপনি জানেন যে পিটার বাটলার কিন্তু সিনিয়র যে 5 জন ফুটবলার তাদেরকে বাদ দিয়ে সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা, তারপরে আপনার মাতসুসীমা সুমাইয়া, মাসুরা পারভিন, এদেরকে ছাড়াই কিন্তু দল গড়েছেন। এটা পিটার বাটলারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। এখন আগামীকাল আপনি কিন্তু এর আগে বলেছিলেন যেটা পিটার বাটলার মানে অ্যাসিড টেস্ট হতে যাচ্ছে, এবং এখন কোনো কারণে যদি এখানে খারাপ করে তাহলে পিটার বাটলারের মানে ভবিষ্যৎ নিয়ে কি কোনো একটা সংজ্ঞা তৈরি হতে পারে? এটা আসলে যেহেতু চুক্তি হয়ে আছে, আসলে চুক্তি শেষ না করা পর্যন্ত বাফুফে নিশ্চয়ই চাইবে না যে তাকে টার্মিনেট করতে বা এরকম কিছু। তবে এখনই আমি কিছু বলবো না। তবে ইন্দোনেশিয়ার সঙ্গে ম্যাচের পরে জর্ডানের সঙ্গে ম্যাচ খেলবে, 2টা ম্যাচের রিভিউ হবে এবং এরপরে কিন্তু আপনি জানেন যে এশিয়ান কাপ বাছাই আছে, যেখানে আমাদেরকে মায়ানমারের সঙ্গে খেলতে হবে, তুর্কমেনিস্তানের সঙ্গে খেলতে হবে, বাহরাইনের সঙ্গে খেলতে হবে। বিগ সব টিম, বড় বড় সব দল, এদের সঙ্গে আমাদের কিন্তু জয়ের কোনো রেকর্ড নাই। তো এই জায়গা থেকে আমাদের কতটুকু ভালো খেলা যায়, এই সিনিয়রদের বাদ দিয়ে আদৌ ভালো খেলতে পারবে কিনা, এটা কিন্তু পিটার বাটলারের সামনে একটা বড়। শেষের আগে একটা অন্যরকম প্রশ্ন, সেটা হচ্ছে আমরা জানি যে পিটার বাটলার একটা সময় কিন্তু বাফুফে থেকে কয়েক মাসের বেতনও সে পায়নি। জি। তো তারপরে সে বাংলাদেশ সেভাবে কন্টিনিউর কারণ কি? এবং দেখতেছি যে হচ্ছে সে অনেকটা ডনের মতো, মানে তার যাকে ইচ্ছা সে দলে নিচ্ছে, যাকে ইচ্ছা সে দল থেকে বাদ দিচ্ছে। এখন যাকে ইচ্ছা বলতে আসলে বাদ দিয়েছে তো সিনিয়রদের। হ্যাঁ, এখানে একটা জিনিস হচ্ছে, আর বেতনের যে ইস্যুটা বললেন ওটা পিটার বাটলার আমাদের কাছেও সরাসরি বলেছিলেন, ওটা নির্বাচনকালীন সময় একটা ট্রানজিশন পিরিয়ড চলছিল। আপনি জানেন কাজী সালাউদ্দিনের নির্বাচনের সময় কিন্তু সাফে বাংলাদেশের মেয়েরা নেপালে খেলছিল। ওই সময় তাবিতাওয়াল পরে এসে নতুন সভাপতি হলেন এবং তার নতুন কমিটি, কার্যনির্বাহী কমিটির দায়িত্ব নিলেন। এরপর থেকে তিনি কন্টিনিউ করছেন বেতন, তার আগে হয়তো একটু সমস্যা ছিল। আরেকটা জিনিস বললেন যে তার যে মানে সিনিয়রদের বাদ দিয়ে বা যাকে ইচ্ছা তাকে, এটা যাকে ইচ্ছা বলতে কি তার তো আসলে ওই আমি বলি যে যাকে ইচ্ছা বল, হ্যাঁ আপনি যেটা বলছিলেন যে 18 জনকে একসাথে বাদ দিয়ে এরকম একটা গার্ডস দেখানো, যেখানে হচ্ছে ম্যাক্সিমামরাই হচ্ছে সাবজয়ী প্লেয়ার, হ্যাঁ, তো তাদেরকে বাদ দিয়ে মানে আরব আমিরাতের সাথে সম্ভবত খেলাটা ছিল এবং সেখানে 6 গোল খাওয়ার পরে কিন্তু তার অবস্থানটা কোনো নড়বড়ে হয়নি। এইখানে আমি একটু ফিরে যাই, আমি তার প্রথম ম্যাচটা থেকেই তো সাক্ষী। আমি জানি বসুন্ধরা কিংস এরিনাতে বাংলাদেশ যখন তার প্রথম ম্যাচটা চাইনিজ টাইপের সঙ্গে খেলতে গেল, তার অধীনে প্রথম ম্যাচ, 2টা ম্যাচ খেলেছিল। প্রথম ম্যাচে সে কিন্তু সাবিনাকে বসিয়ে রেখেছে, আমরা তো অবাক। অর্থাৎ এরপরে মারিয়ামান্দাকেও সে পরে নামিয়েছে, সানজিদাকেও সম্ভবত বদলি নামিয়েছে। ওই সময় কৃষ্ণা ছিল ইনজুরিতে। মানে তার টেন্ডেন্সি বা তার চিন্তা চেতনাই ছিল আমি সিনিয়রদের বাদ দেব এবং নতুনদের নিয়ে এসে, কিন্তু এটা আপনাকে বুঝতে হবে যে আমাদের নতুনটা কি সিনিয়রদের সমপর্যায়ে এসেছে বা ওই কোয়ালিটির হয়েছে? একজন সাবিনার পরিবর্তে আমি সাবিনাকে বাদ দিয়ে দিলাম, তার রিপ্লেসমেন্ট বা সাবিনার বদলি ওই জায়গায় খেলার মতো কোয়ালিটি প্লেয়ার বাংলাদেশে তৈরি করতে পেরেছে কিনা বাফুফে, এটা কিন্তু ভাবতে হবে। সাবিনার জায়গায় কিন্তু সেই রিপ্লেসমেন্টটা আসেনি। সো আমি শুধু ওই জায়গা থেকেই বলবো তার এই চিন্তা চেতনাটা এত সকালে বা এত আর্লি বা এটা খুবই আর্লি হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে শেপে বাংলাদেশ ছিল সেই শেপ থেকে বাংলাদেশে একটা ছন্দ হারাবে। দেখা যাক বাটলার এসিড টেস্টটা কেমন করে। ধন্যবাদ ভাইয়া। সবুজ বাংলার সবুজ মাঠের আজকের আয়োজন এই পর্যন্তই। আগামীকাল দেখা হবে খেলার নতুন আপডেট নিয়ে। সে পর্যন্ত সবুজ বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।